বলার চেষ্টা করতেছে যে দেখেন, সত্যি কথা বলতে ও কিন্তু একটু আগে বলছিল যে আমি কিভাবে আসলাম, কেন আসলাম আমি নিজেও জানি। অ্যাকচুয়ালি আমি তাকে এখানে আপনার কাছে নিয়ে আসছি। আমি একজন জিন, আমি তার ট্রিটমেন্টের জন্য আমি তাকে আপনার কাছে নিয়ে আসছি। একটা জিনের বয়স কিন্তু অনেক বেশি হয়। হ্যাঁ, আমরা কিন্তু এখনো জানি যে সাহাবি জিন বলা হয়, অর্থাৎ নবীর যুগে জিন এখন পর্যন্ত কিন্তু বেঁচে আছে। সত্যি কথা যেটা, হ্যাঁ, তাদেরকে আমরা সাহাবি জিন বলি, এখনো বেঁচে আছে। এরকম জিনের সাথে আমাদের যারা উস্তাদ লেভেলের যারা আছেন, অর্থাৎ যাদের বয়স অনেক বেশি হয়ে গেছে, যেমন আমাদের একজন হুজুর রয়েছেন আব্দুল মজিদ সাহেব হুজুর, তিনি অনেক বড় একজন মাপের একজন আলেম, বড় মাপের একজন, এখনো তিনি বেঁচে আছেন। ওনার কাছে আবার একজন সাহাবি জিন আছে, আমরা মাঝে মাঝে যাই ওনার সোহবত, ওনার দোয়া নেওয়ার জন্য যাই মাঝে মাঝে। একটা ঘটনা রিসেন্টলি ঘটনা, সেটা হচ্ছে যে একটা মেয়ে দৌড়ে দৌড়ে আমার এখানে আসে, এমন ভাবে আসে যে মানে হাঁপিয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর দেখলাম ওনার স্বামীও দৌড়ে আসছে আমার। হ্যাঁ, একসাথেই আসছে, কিন্তু আগে স্ত্রী দৌড়ে আসছে, এরপরে তার স্বামী দৌড়ে আসছে। মোটামুটি মহিলা বলবো আর কি, মেয়ে বলবো না, মহিলা বলবো, বয়স আছে। তো আয়েশা আমাকে বলতেছে যে হুজুর আমি এখানে আসলাম, কিভাবে আসলাম এটা আমি বুঝতে পারতেছি, আমি এখানে আসলাম কিভাবে সেটাও আমি বুঝতে পারতেছি না, আমি অবাক, কেন আসছেন? তো ওনার কিছুক্ষণ পর যখন ওনার স্বামী আসছে, স্বামী এসে আমাকে বলতেছে হুজুর ও আসলে জিনের রোগী, আপনার ট্রিটমেন্ট করতে হবে। আমি জিনের রোগী, কি সমস্যা? আপনি দেখেন না হুজুর, কি সমস্যা আপনিই দেখেন। তো আমি যখন নাকি ওর উপরে রুকাইয়া করি, রুকাইয়া করার সাথে সাথে আবু বক্কর নামে একটা জিন ওর উপরে হাজির হয়। সাথে সাথে নাম হচ্ছে আবু বক্কর, মানে সে নাম বলার সাথে সাথে বলে দেয় আমার নাম আবু বক্কর। তো বললাম যে কি সমস্যা তোমার, কেন আসছো? ও আমাকে তখন পুরো হিস্টোরিটা বলে। ও আমাকে বলতেছে যে এই যে একটা কাপুরুষ দেখতেছেন না, মানে তার স্বামীর দিকে ইঙ্গিত করছে, এর ফ্যামিলি একে শেষ করে ফেলতেছে। তারপর মানে যদিও জিনদের মানে কথাবার্তা এগুলো কিন্তু আমরা বিশ্বাস করি না, বা এগুলো আমরা ওরকম ভাবেই করি না। তো ও যেভাবে বলতেছে, মানে আমি আল্লাহর কসম করে বলতেছি, আমি সর্বপ্রথমে নিজে কালিমা পড়তেছে, কালিমা পড়ে নিজেকে মুসলমান দাবি করতেছে, এবং আমি যা বলতে মানে একজন কাঠগড়া দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব, সত্য বলিব মিথ্যা বলিব না, মানে এমন ভাবে একটা করে বলার চেষ্টা করতেছে যে দেখেন, সত্যি কথা বলতে ও কিন্তু একটু আগে বলছিল যে আমি কিভাবে আসলাম, কেন আসলাম আমি নিজেও জানি। অ্যাকচুয়ালি আমি তাকে এখানে আপনার কাছে নিয়ে আসছি। আমি একজন জিন, আমি তার ট্রিটমেন্টের জন্য আমি তাকে আপনার কাছে নিয়ে আসছি। আপনার ভিডিও যখন নাকি মোবাইলে দেখতেছিল, আমি রিসেন্টলি একটা প্রোগ্রামে যাই, ওখানে আমি একটা টক শো করি। এই ভিডিওটা যখন নাকি ও দেখতেছিল, তখন আমি তার পাশে ছিলাম। আমি তখন দেখে বলতেছি যে তুমি যাও, এই হুজুরের কাছে যাও। আমি তাকে বলছি যে তুমি হুজুরের কাছে গেলেই একমাত্র তুমি ট্রিটমেন্ট পাবা। আচ্ছা ঘটনা কি? আমি বারবার জিজ্ঞেস, ঘটনা কি সমস্যা সেটা আগে বলেন। বলতেছে যে এই যে স্বামী অ্যাকচুয়ালি তাকে সুচিকিৎসা দিচ্ছে না, মূলত তার স্বামীর পরিবার তার সাথে বিচ্ছেদ ঘটানোর জন্য নানা রকমের জাদু করে যাচ্ছে। তুমি কে? আমি তাকে প্রশ্ন করলাম, তুমি কে? আমি হচ্ছি একজন জিন, আমি তার নানির কাছে ছিলাম, নানি মারা যায়, নানির কাছ থেকে তার মায়ের কাছে থাকি, মায়ের পরে মা মারা যায়, এখন তার মেয়ের কাছে, অর্থাৎ তার বংশের দায় দায়িত্ব আমার উপরে। আমি তাদের পূর্বপুরুষের একজনের আমাকে ওসিয়ত করে যায় যে আমার পরিবারটাকে তুমি দেখা রাখ, আমার বংশমর্যাদা, আমার বংশের যারা যারা আসবে তাদেরকে তুমি একটু দেখা রাখ। তার ওসিয়ত অনুযায়ী আমি কখনো তাদেরকে ছেড়ে যাই না, এবং তাদের কোনো খারাপ আমি কোনো কাজ করি না, বরঞ্চ তাদের ভালোটাই আমি সবসময় কাজ করি, সবসময় ভালোটা সবসময় চাই যে তার সবসময় ভালো থাকুক। এটা আমার ওসিয়ত এবং এটা আমার প্রতিজ্ঞা। আমি যতদিন বেঁচে থাকবো, তার মেয়ে যখন হবে বা তার ছেলে হবে, তারটাও আমি দায়িত্ব নিয়ে আমি তার পাশাপাশি থাকবো। এখন সমস্যা যেটা হচ্ছে যে তাকে এত পরিমাণ জায়গায় জায়গায় গিট দেওয়া হয়েছে, এত পরিমাণ ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে যে সে প্রতিনিয়ত অসুস্থ হয়ে যাচ্ছে এবং তার স্বামীর সাথে প্রতিনিয়ত ঝগড়া বিবাদ হচ্ছে। কিন্তু মেয়েটার আজকে কেউ নাই, না তার বাবা আছে, না তার মা আছে। এখন তাকে দেখে তার স্বামীকে বোঝানোর চেষ্টা করতেছে, তার স্বামী এগুলো বুঝতে রাজি না, তার স্বামী সেটা মানতেই রাজি না যে তার ফ্যামিলি তাকে ব্ল্যাক ম্যাজিক করছে। এখন তুমি কি চাও? আমি আপনার কাছে নিয়ে আসছি এই জন্যে যে তার প্রত্যেকটা গিট আপনি কেটে দিবেন, প্রত্যেকটা ব্ল্যাক ম্যাজিক গুলো আপনি কেটে দিবেন। আমি যদিও তার কথাগুলো বিশ্বাস করি নাই, কিন্তু আমি দেখতেছি যে প্রতিনিয়তই এই জিনটা চালানকৃত জিনের সাথে সে ফাইট করতেছে। অর্থাৎ এটা হচ্ছে এই ধরনের ব্ল্যাক ম্যাজিক, যে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে বাংলাদেশের বেশিরভাগ তান্ত্রিকরা চালানি করে, অর্থাৎ চালান জিন পাঠায়, অর্থাৎ বাধ্যবাধকতা যেটাকে বলা হয়। অর্থাৎ চালান জিন হচ্ছে ওই সমস্ত জিন শয়তান যেগুলোকে বাধ্য করা হয় যে তোমরা লক্ষ লক্ষ জিন যাও, তাদেরকে আক্রমণ করো, ওইটাকে শেষ করা না পর্যন্ত তুমি আক্রমণ করো। যখন লক্ষ লক্ষ জিন যখন আক্রমণ করে, তখন একটা জিন কিন্তু পেরে ওঠে না, তো সে প্রতিনিয়তই ফাইট করছে কিন্তু পারতেছে না। আমি তখন দেখতেছি যে মেয়েটার মধ্যে আবার ভিন্ন রকম এক ধরনের একটা আচরণ, যেটা দুষ্ট জিনের আচরণ, অর্থাৎ একবার ভালো জিনের আচরণ দেখতে পাচ্ছি, একবার খারাপ জিনের আচরণ দেখতে পাচ্ছি। তখন আমার কাছে জিনিসটা আসলে বিশ্বাস করতে আমি বাধ্য হলাম যে না, তার উপর আসলে চালান করা হয়েছে। এবং আরো এমন কিছু ডকুমেন্ট বা এমন কিছু জিনিস আমি দেখতে পেয়েছি যেটার মাধ্যমে আমি শিওর হলাম যে হ্যাঁ। তখন আমি তাকে বললাম যে তুমি তাহলে চলে যাও, যেহেতু তোমার দায়িত্ব ছিল এতটুকু আমার কাছে নিয়ে আসা পর্যন্ত, এখন তোমার দায়িত্ব শেষ। তাকে সুস্থ করার জন্য আল্লাহ তাআলার নুসরতই যথেষ্ট, বাকি আমি আমার চেষ্টা আমি করবো। তখন সে চলে যায়। চলে যাওয়ার পর তারপর আমি দেখলাম যে হ্যাঁ, একে একে তার মাধ্যমে, ঢুকাইয়া করার মাধ্যমে, তার মাধ্যমে আমি প্রত্যেকটা মানুষের যে সমস্ত গিটগুলো দেওয়া হয়েছে, যে সমস্ত তান্ত্রিকরা তাকে চালান করছে, প্রত্যেকটা চালানগুলো আস্তে আস্তে কাটতে শুরু করি। এটা ঘটনার মূল মেসেজটা হচ্ছে এটাই, যখন নাকি আমি কাটি, তার শরীরে কিন্তু অনেকগুলো জিন ছিল, বুঝে ওঠা যায় না যে আসলে এটা কি ভালো জিন না খারাপ জিন।
আমাদের হুকুমতটা ওইভাবে লাগাইতে হয় যে যদি খারাপ জিন থাকে অবশ্যই আল্লাহ তাআলার সাহায্য আসবে। আমি কোরআন পড়েই তো আমি তাদেরকে হত্যা করছি, হত্যা তারাই হবে যারা দুষ্ট, ভালোরা যেন না হয়। আমার প্রত্যেকটা হুকুম ছিল এরকম। তো দেখতাম যখন নাকি আমি দুষ্টদেরকে এই হুকুমটা লাগিয়ে যখন নাকি আমি তাদেরকে হত্যা করতাম, তখন ভিতর থেকে তারা চিৎকার করতো, মেয়েটা খুব চিৎকার করতো। তার মনে বোঝা গেল যে না, তার ভিতরে খারাপ জিনগুলাও আছে, চালাঙ্কিত জিন্নাতগুলাও আছে। একে একে প্রত্যেকটা গিটগুলা কাটি, প্রত্যেকটা জাদুগুলা কাটি, আলহামদুলিল্লাহ রোগীটা সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যায়। ঘটনার আসলে মূল মেসেজ হচ্ছে এইটা যে আসলে জিন জাতি এমন একটা জাতি, আসলে এগুলা আসলে গবেষণা করে শেষ করার মতো না। অনেকে মনে করে যে আমার সাথে জিন থাকলে মনে হয় ভালো, একটা জিন বন্ধু যদি পেতাম। আসলে সর্বোপরি আমরা এটাই বলবো যে কোনো জিন আসলে মানুষের জন্য ভালো না, কারণ আপনি একটা পর্যায়ে জিনদের প্রতি আপনি নির্ভরশীল হয়ে যাবেন, আল্লাহ তাআলার নসরত থেকে আপনি দূরে সরে যাবেন। জিন কখনো কোনো ভালো দিক হইতে পারে না। এই ঘটনার দ্বারা এটা কিন্তু প্রমাণ করে না যে প্রত্যেকের জন্য একটা জিন থাকা ভালো বা এরকম, বিষয়টা এরকম না। ওই জিন হয়তো বা তার ওসিয়ত অনুযায়ী হয়তো বা তার পাশে ছিল বা তার সাথে ছিল, এই জন্য হয়তো বা মেয়েটা বেঁচে গেছে, আলহামদুলিল্লাহ। এটা আসলে তার একটা সাহায্য বলা যেতে পারে যে না, যে ও যে কাজটা করছে আলহামদুলিল্লাহ ভালো কাজ। এবং তাকে কিন্তু আমি এটাও বলছি যে তোমার কাজ কিন্তু তার পাশে থাকা না, তোমার কাজ এইটা নয়, তুমি তোমার জগতে থাকবা, ও ওর জগতে থাকবে। তুমি কখনোই তার শরীরে ভর করবা না। মানুষের শরীরে জিন ভর করা এর চেয়ে খারাপ আর কিছুই হইতে পারে না। তো সে আমার কথাটা মানার চেষ্টা করে, আলহামদুলিল্লাহ রোগী সুস্থ হয়ে যায়। এবং তার স্বামীকেও বোঝানোর চেষ্টা করে যে না, আপনি এমন কিছু পন্থা বের করেন যে পন্থার মাধ্যমে যেন তারা নেক্সট টাইম আর কখনো যেন ব্ল্যাক ম্যাজিক করতে না পারে। মহিষের মতো কিছু একটা মানে ভাঙা চুরে আসতেছে, যখন আজান দাও ও তখন দূরে সরে যায়, কিন্তু আবার ও মানে কাছে আসতেছে। আসসালামু আলাইকুম, আমি একজন ঘোস্ট হান্টার বাংলাদেশের, এটাই আমার পরিচয়। প্রফেশনও বলতে পারেন ঘোস্ট হান্টিং, আবার এটা আমার একটা কিউরিওসিটিও বলতে পারেন, এটা নেশার মতো আর কি। তো আমার এই ঘোস্ট হান্টিং এর অভিজ্ঞতায় আমার জীবনে অনেক রিয়েল এক্সপিরিয়েন্স আছে, যেগুলো আমার জীবনের সাথে ঘটে গেছে এবং মৃত্যুর মুখ থেকেও ফিরে আসছি। আপনাদের যে এই কন্টেন্টটা হরর কন্টেন্ট যেহেতু দেখে, ঠিক আছে, আমার বিশ্বাস এখানে অনেক দর্শকই আমাদের ভিডিও হান্টারকে চিনবে বা জানে, ঠিক আছে। আমি একটা শুট করছিলাম হচ্ছে সিলেটে, আমি ওই জায়গাটার নাম বলি, সেটা হচ্ছে যে মায়া কালেঙ্গা, কালেঙ্গা নামে চিনবে। ওখানে হচ্ছে পাহাড়িরা বসবাস করে সিলেটের, এটা অনেকেই হয়তো চিনবে। তো আমি ওই কালেঙ্গার ভিতরে প্রায় 1.5 মাসের মতো শুট করছিলাম। তো ওখানে অনেক শ্মশান আছে ওগুলার ভিতরে। পাহাড়ে যে যারা ওই বসবাস করে ওদেরকে বলে টিপরা, ঠিক আছে, হিন্দু প্রজাতিরই তারা, মানে টিপরা আর কি নাম বলে। তো ওদের একটা শ্মশানে আমি একটা সন্ধান পাই। আমি যাদের কাছে যাই তারা বলে কি যে তোমরা তো এই ভিডিও করো, তো একটা জায়গা আছে ওই জায়গায়, মানে বল তোমাদের বলবো না, কিন্তু ওই জায়গায় অনেক ঘটনা আছে, ওখানে মানুষ গেলে ফিরে আসতে পারে না। তার দিনের বেলায় গেল, ওখানে যদি কোনো গর্ভবতী নারী যায়, একা ওই পথ থেকে যায়, পাশে শ্মশানের পথ থেকে যায়, তাহলে মানে তার সাথে জিন পজেস্ট হয় বা তার বাচ্চা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এরকমের ঘটনা আর কি। পরে আমি যখন শুনছি তখন আমার কিউরিওসিটি, যেইখানে যাওয়া যাইবো না ওইখানে আমার যাইতে হবে, এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ। যে জায়গায় যাওয়া যাইবো না কেন, ওই জায়গায় আমার যাইতে হবে, কি আছে আমার দেখতে হবে। তখন মানে চিন্তা করলাম যে না, আজকেই যাবো। তো ওই দিন রাত্রে বৃষ্টি, মনে করেন মেঘের গর্জন, সন্ধ্যা রাতে প্রচুর বৃষ্টি। কিন্তু বৃষ্টি, তখন আমি চিন্তা করলাম যেহেতু বৃষ্টি, তবুও যাবো, ছাতা নিয়ে যাবো, জাস্ট শুধু ক্যামেরাটা প্রোটেকশনের জন্য আমি ছাতা নিবো, ঠিক আছে। যেমন ভিডিও করতে হইব, ওদেরকে মানে আমার টিম মেম্বার যারা ছিল ওদেরকে বললাম তোমরা রেইনকোট পরে নাও, ভিডিও করবোই। তো এরকম করতে করতে অলমোস্ট রাত 1টা-1.5টা বাজে, তখন একটু বৃষ্টি কমছে। তো বৃষ্টি কমছে, এখন মানে ওই জায়গার যাদের বাসায় গেছি, তো ওই ভাই উনি অনেক সাহসী। পাহাড়ে যারা বসবাস করে তাদের কিন্তু প্রচন্ড সাহস থাকে, ঠিক আছে। তো উনি অনেক সাহসী। তো উনি এমন সাহসী মানুষ যে উনি মানে এক লাশ নিয়ে ওই পাহাড়ের ভিতরে সারা রাইতে একা রয়েছে, এরকম সাহসী মানুষ। তো উনি আমাদেরকে বলতেছে যে তোমরা যে যাবা ভাই, আমার খুব ভয় লাগতেছে, মানে কিছু একটা ঘটে গেলে তখন ভাই তোমরা আমার কাছে আসছো, ঠিক আছে। তখন আমি কি বলবো, আমি বলছি যে ভাই ওখানে যাবো ইনশাল্লাহ, আমি আমার সাধ্য মতো ওখান থেকে ফিরে আসবো, ইনশাল্লাহ কিছু হবে না, আপনি শুধু আমাদেরকে জায়গাটা দেখাই দেন। পাহাড় তো অনেক জঙ্গল, আশেপাশে কোনো বাড়ি ঘর নাই, পাহাড়ের ভিতরে আস্তে আস্তে আমরা গেলাম। তো যাওয়ার পর অলমোস্ট তখন আমরা যখন ওই প্লেসে পৌঁছাইছি রাস্তায়, তখন 2:30টার মতো বাজে। তো আমার টার্গেট, এটা হয়তো অনেকে জানবেন যে জিন, ভূত, প্রেত, আত্মা যে যেটাতেই বিলিভ করে না কেন, এটা কিন্তু হইতেছে যত রাত গভীর হয়, রাত 3টার দিকে ওদের শক্তি তত বৃদ্ধি হয়। রাত 3টা যখন হয়, গভীর রাত হয়, ঠিক আছে, 12টার পর থেকে ওদের শক্তি বৃদ্ধি পেতে থাকে। রাত যত গভীর হয়, শুনশান পরিবেশ যত বৃদ্ধি পায়, তখন ওদের শক্তি বৃদ্ধি পাইতে থাকে। তো আমরা যখন ওই গেটের সামনে গেছি শ্মশানের, আমি কথাটা বলতেছি আমার মানে নিজের ভিতরে কেমন যেন লাগে। তো যাই যখন দাঁড়াইছি, দাঁড়ানোর সাথে সাথে মানে ওখানে অনেকগুলো গাছ, শ্মশানের ভিতরে এক একটা গাছের বয়স হবে মনে হয় কয়েকশো বছর, অনেক বড় আর কি, শিমুল গাছটা সেগুলো। আমরা গেছিলাম ওখানে প্রায় 6 জন ছিলাম, টোটাল টিম ওখানে ঢুকছি। এখন যখন ঢুকবো আর কি গেট থেকে, আমরা যখন ক্যামেরা সেট করলাম, লাইট সেট করলাম, ওই ভাই উনি ঢুকবো না ভিতরে, বলতেছে
না ভাই আমি ঢুকবো না, উনি বাহিরে রয়েছে, আর উনি বাহিরে বসে বসে উনি সিগারেট খায়, বিড়ি খায়, উনি মানে ওখানে মানে একটার পর একটা ধরাইতেই আছে, যখন আর ভয় লাগতেছে। তা আমরা বললাম যে ভাই আপনার যদি বেশি ভয় লাগে একটু দূরে জায়গায় থাকেন, আমরা এখান থেকে শর্ট করে যাবে। তখন যখন শর্ট করতে ওখানে মানে ইয়ার ভিতরে পা দিব আর কি, শ্মশানের ভিতরে গেট থেকে, তো আমার যে সাথে ছেলেরা ওরাও একটু ঘাবড়াইতেছে, মানে প্লেসটা দেখলেই কেমন যেন লাগে। যেমন আপনারা অনেকে হয়তো জানবেন যে মিস্ট্রিয়াস মানে যে কোনো ভৌতিক জায়গায় গেলে আপনার শরীরের ভিতর কিন্তু একটা অন্যরকম ফিল কাজ করে, যেমন কেমন যেন শরীরে লোম দাঁড়ায় যায়, শরীর ফুলে ওঠে, ভারী ভারী লাগে। বাট ওই জায়গাটায় আরো বেশি লাগতেছে, মনে হইতেছে যে চতুর্দিক থেকে আমরা লাইট জ্বালাইছি, হ্যালোজিন লাইট, তারপর আমাদের হাতে টর্চ লাইট অনেক পাওয়ারফুল, হ্যাঁ, তো আমরা যে আলো জ্বালাইছি মনে হইতেছে তাও অন্ধকার, হ্যাঁ, কেমন যেন অন্ধকার লাগতেছে, আর মনে হইতেছে আশেপাশে থেকে আমাদেরকে কেউ দেখতেছে, হ্যাঁ, মানে খুব রাগান্বিত ভাবে। যখনই আমি ফার্স্টে আমি গেটের ভিতরে পা দিছি যাতে ওরা ভয়ে না পায়, মানে আমার সাহস দিতে, যেহেতু আমি টিম লিডার, তো আমি সাহস দিয়ে ওদেরকে বলতেছি কিছু হইবে না, ল। একমাত্র যেটা আমি বিশ্বাস করি একটা জিনিস, সেটা হলো একমাত্র পৃথিবীতে মানব জাতি শ্রেষ্ঠ জাত, ঠিক আছে, আল্লাহ তাআলা সৃষ্টি করছে মানুষরে সবচেয়ে মানে শক্তি দিয়া, আমাদের ভিতরেও একটা ন্যাচারাল শক্তি আছে, তো সেটা হলো আমাদের যদি সাহস থাকে কোনো জিন ভূত প্রেত আত্মা কেউ কিছু করতে পারে, কিন্তু আমরা যদি ঘাবড়াই তাহলে আমাদের সাথে একটা কিছু ঘটবে, ঠিক আছে, তো ঘাবড়ানো যাবে না, ওদেরকে সাহস দিয়ে আমি যখনই পা দিলাম সাথে সাথে ভাই বৃষ্টি পড়তেছে, টুকটুক বৃষ্টি পড়তেছে, রাত 3টা, তুলা গাছ থেকে মানে যেটা শিমুল গাছ বলে একটা ডাল মানে এত জোরে পড়লো এখানে, মনে হলো যে মানে মানে একটা গাছ পড়ছে ভাই, এত জোরে শব্দ হয়েছে, মানে আমি পা দিয়া সাথে সাথে আবার পিছনে ব্যাক করছি যে কি হইলো এটা, ঠিক আছে। আর ভিতরে যখন লাইট মারছি তখন মনে হলো কি যে মানে এক একটা গাছ হয়ে মনে করেন আমরা 5-7 জনে ইয়া করতে পারবো না, ধৈরা মানে বেড়ে পাবো না, তো মনে হলো যে গাছের ওদিক থেকে মহিষের মতো কিছু একটা মানে ফুসফুস করতেছে, আর আমাদের দিকে মানে খুব রাগান্বিত ভাবে মনে চাইতেছে যে আমাদের দিকে আসবে আর কি, এরকম। তা আমি সাথে সাথে হলো চারকুল পড়লাম, আর আমি জোরে কালিমা পড়লাম, ঠিক আছে, কালিমা পরে আমি বললাম যে তোরা যেই এখানে আসো, তোরা যদি আল্লাহরে ভয় পাও, ঠিক আছে, আল্লাহর নামরে ভয় পাও, কোরআনের আয়াত ভয় পাও, তাহলে তোরা এখান থেকে যা, আমাদের কিছু করবি, ঠিক আছে, আমরা এখানে আজকে ঢুকবোই যা হয়। এটা বইলা আমি ওখানে মাটিতে 3টা থাপড় দিছি, ঠিক আছে, তো থাপড় দিয়ে আমি ভিতরে ঢুকছি। আমরা যখন ভিতরে ঢুকছি মনে হলো যেন মানে গাছপালা সব ভাঙা চুরে আসতেছে। আমার সাথে সাথে যে ছেলেগুলো ছিল ওরা প্রচুর ভয় পাইতেছে, ওরা মানে ঘুরে ঘুরে আমার মানে ক্যামেরার সামনে থাকবে, ওরা আমার সাথে আসতেছে আর কি, আমার পাশে আসতেছে। তখন আমি ক্যামেরার সামনে, আমি ক্যামেরাম্যান থাকি, মানে ক্যামেরার পিছনেই মানে শট করি, ঠিক আছে। তো একটু পরে মানে ওরা কি করলো যে হাঁটতেছে ওই যে ওদের তো অনেক রে হইলো পুরাইয়া ফেলায়, আবার অনেক রে হইতেছে যে বসাইয়া মাটি চাপা দেয়। ওদের ভিতরে কিন্তু ওই যে ওদের সাথে ব্যবহৃত যেসব জিনিসপত্র থাকে আর কি, দেখা গেলো কাপড় চোপড়, তৈল অনেক কিছু আর কি দিয়ে দেয় ওটার ভিতরে, হাড়ি টাড়ি এগুলো। তো আমরা হাঁটতেছি আর বৃষ্টির পানিতে তো ওইটা ইয়ে হয়ে গেছে, তো অনেকগুলো দেখলাম কি যে কবরের মতো অনেকগুলো, বাট ওইটা মনে হইতেছে নূতন। তো আমরা হাঁটতেছি, তো একটা ছেলে মানে ওই হাঁটতেছে পাশ থেকে, হঠাৎ করে আর পা আর কি ওটার ইয়ার ভিতরে ঢুকে গেছে, ওই যে ভিজা মাটি তো বৃষ্টি পড়ছে, ওটার ভিতরে ঢুকে গেছে। তো ঢোকার সাথে সাথে এখন মানে ওখানে দেখতেছি যে মানুষের মানে ইয়া কঙ্কাল, এটা দেখার পর তো মানে স্বাভাবিক থাকার কথা না। আর ও বলতেছে কি যে ভাই আমার পা ধরে টান দিছে নিচে, ওর মনে হয়েছে এটা যে ভাই আমার পা ধরে টান দিছে, মানে ও চিৎকার দিছে। সাথের যে আরো ক্যামেরার সামনে ওরা যে আরো 3-4 জন ছিল, ওরা মানে ভয়ে মানে ওরা আমারে আর কি ধরে বলছে ভাই ঠিক আছে। আমি বলছি ধরা ওরে ধর তাড়াতাড়ি, লাইট নিয়ে ওরে ধরে তাড়াতাড়ি টাইনা উঠেছি। এখন ওখানে দেখতেছি যে এইগুলো, তো এখন ওখান থেকে আমরা সরে একটা গাছের কর্নারে গেছি, আর অনেক গাছ ভাই, এত জঙ্গল যা বলার মতো না, মানে হাঁটার। আর মানে ওর ভিতরে সাপের অভাব নেই। যে মায়া কালেঙ্গা সম্পর্কে যারা জানবে তারা হয়তো বলতে পারবে যে সিলেটে আপনারা এই সার্চ দিলেও পাবেন, গুগলেও পাবেন, ঠিক আছে, বা যারা ভ্রমণ করে তারা জানবে। একটু পর আমরা যখন ওই একটা গাছের কর্নারে গেছি, সামনে একটা গাছ আর কি, আমাদের সোজাসুজি একটা কর্নারে, মানে গাছের ভিতর থেকে আর কি ডাকতেছে, মানে শব্দ আসতেছে যে গাছ ডাকতেছে, এরকমের ফিল হইতেছে যে গাছ ডাকতেছে। সাউন্ডটা ছিল মানে খুবই একটা ভারী সাউন্ড, মানে আমরা বুঝতে পারতেছি যেখানে আমাদের যেহেতু এক্সপিরিয়েন্স আছে এটা করার, ঠিক আছে। তো আমরা বৃষ্টির শব্দ, টুপটাপ শব্দ পড়তেছে, বৃষ্টির পাতার উপরে বৃষ্টি পড়তেছে, তো টুপটাপ শব্দ, এর ভিতরে শব্দটা শুনতে পাওয়া যায়, মানে বলতেছে যে এখান থেকে যা, এখান থেকে যা, এরকম করে 3বার বলছে। তখন আমি মানে ওর কথা রিপিট দিলাম যে আমি বলতেছি যে আমার যতক্ষণ এখানে কাজ শেষ না হয় আমি এখান থেকে যাবো না, আর তোর যদি সাহস হয় তো তুই আমাদের সামনাসামনি আস, ঠিক আছে। আমি এইভাবে মানে ওর রিপ্লাই দিতেছি। তো একটু পরে মানে আমি আর কি ওদেরকে বললাম চলো, ঠিক আছে, ওই গাছের ওখানে যাই। তো গাছের ওখানে যাই ভাই, গাছের আশেপাশে কিছুই দেখি না। তখন মানে আমার মানে কেমন যেন, আপনার একটা জিনিস ফিল হইবে, এটা হলো আপনি যদি মধ্যরাতেও যদি ঘুমানো বা আপনি যদি রাস্তা থেকে হাঁটেন, যদি আপনার দিকে কেউ এক দৃষ্টিতে তাকাই থাকে, তখন কিন্তু আপনার দৃষ্টিটা ওর দিকে ফিরবে বা আপনার ঘুম ভাঙা যাবে ঘুমে থাকলো। তো আমার ফিল হইতেছে কি যে আমার মাথার উপর থেকে কেউ মানে আমাদেরকে দেখতেছে,
মানে এরকম একটা ফিল কাজ করতেছে আমার, মানে উপর থেকে মনে হইতেছে যে আমাদেরকে চাইপা ধরছে এরকমের লাগতেছে। ঠিক আছে, তো আমি ওদেরকে বললাম কি টর্চ মারো তো উপরে, টর্চ মারিয়া যা দেখলাম মানে হাত পা ঠান্ডা হয়ে গেছে পুরো। যে কবরটার ভিতরে পা পড়ছে মানে ওইরকম একটা কঙ্কালের মতো, মানে ও গাছের একদম উপরে, শিমুল গাছ অনেক উঁচু হইব, ঠিক আছে, অনেক বছরের পুরোনো গাছ উঁচু। ও যে আমাদের দিকে তাকাইতেছে, ওর চোখে আগুন ডাইরেক্ট, মানে আগুন, মানে ও পারলে মনে হয় যেন আমাদেরকে ওখানে মাইরা ফেলাইবে, এত রাগান্বিত আর কি তাকানো। এখন ওরা ওইটা দেখা ওরা মানে এক একজনের হাত এক একজনে ধরছে, কারণ ওরা বলতেছে ভাই বের হয়ে যায়, ভাই বের হয়ে যায়। আর চতুর্দিকে সব ভাইয়া নিয়ে আসতেছে, মানে ওই শ্মশানের চতুর্দিকে গাছপালা সব ভাইয়া নিয়ে আসতেছে। এখন আমি ওদেরকে বলতেছি তোরা যদি এখান থেকে ভয় পাইয়া বাইর হও আজকে, তাহলে তোদের কারোর সাথে পজেস্ট হইব ভাই, কিছু না কিছু ঘটবেই। ঠিক আছে, যে তোরা তো অনেক এপিসোড করছো, তো অনেক ঘটনায় এক্সপিরিয়েন্স আছে, তোরা তো জানো। ঠিক আছে, এখান থেকে যদি ভয় নিয়ে বাইরাও তাহলে কিছু ঘটবে, আর এখান থেকে ওর সাথে মানে মোকাবেলা করে আমাদের বের হইতে হবে, যেমন সাহস নিয়ে বের হইতে হবে। তো এখন আমরা ওখানে সাথে সাথে ওদের বললাম যে আজান দে না, আজানের শয়তান তো অবশ্যই ভয় পায়। ঠিক আছে, তো আজান দিল, ওরা আজান দিতেছে, আজান দিলে শান্ত হয়ে যায়, আজানের পর আবার মনে হয় সব ভাঙিয়ে নিয়ে আসতেছে। তো আমরা আজান দিতেছি আর আস্তে আস্তে মানে পিছনের দিকে আগাইতেছি। ঠিক আছে, এখানে কিন্তু অলমোস্ট ততক্ষণে প্রায় আমাদের দেড় দুই ঘন্টা হয় না, 1.5 ঘন্টার কাছাকাছি হইবে এর সময় ভিতরে পার হয়ে গেছে, আর বৃষ্টি কাদা। ঠিক আছে, তো একটু পরে মানে আমরা আজান দিতে দিতে আমরা মনে করেন যে গেটের কাছাকাছি গেছি। যাওয়ার পরে আমাদের ওই যে লোকটা দাঁড়ানো ছিল, উনি বলতেছে ভাই তোরা তাড়াতাড়ি বাইরা। ঠিক আছে, উনি ওখানে বসে অনেক কিছু দেখছে, মানে উনি বলতেছে ভাই তোরা তাড়াতাড়ি বাইরা, এখান থেকে তাড়াতাড়ি যাইতে হইবে, না হয় এখান থেকে মানে বাইসা হয়তো যাওয়া যাবে না আজকে। কারণ আমি বললাম কি হয়েছে ভাই? বলতেছে তোমরা যেখানে ঢুকছো, ঠিক আছে, আমার তো ভাই চতুর্দিক থেকে ঘিরে ধরছে, আমারে মানে মাইরে ফেলাইবে, এরকমের একটা অবস্থা। আমি বললাম কি দেখছেন ভাই বলেন? তো বলতেছে ভাই এক মহিষের মতো কিছু, মানে একটা আকৃতি বোঝা গেছে যে কালো কিছু, গায়ে অনেক লোম, মানে রাস্তার দুই দিক থেকে মানে ওরা চাইতেছিল আমার আক্রমণ করতে। তোমরা ওখান থেকে আজান দাও, যখন আজান দাও ও তখন দূরে সরে যায়, কিন্তু আবার ও মানে কাছে আসতেছে। ঠিক আছে, তো আমরা যে বের হয়েছি, বের হওয়ার পরে আমাদের সাথে মানে একটা ছেলে আর কি, ও ওই জায়গায় মানে বেহুশ হয়ে পড়ে গেছে। এখন মানে আর হঠাৎ করে প্রচুর বৃষ্টি আসছে, এখন রাস্তা কাদা রাস্তা আর কি, পাকা রাস্তা না, ওগুলো কাদা রাস্তা। তখন ওরে ধরে নিতে হবে যে কোনো ভাবে, তখন ওরে বাসায় নিলাম, নেওয়ার পরে ওরে মোটামুটি কায়দায় মানে কাদা আর কি কাদার ভিতরে পড়ছে, পরিষ্কার করে ওরে সেন্স ফিরালাম। সেন্স ফিরানোর পর ও মানে উল্টাপাল্টা কথা বলতেছে। আর যে বাসায় গেছি মানে এরা আমাদের ঘরেই উঠতে দিবে না, মানে তারা বলতেছে ভাই তোমরা সবাই আগে গোসল করো, তারপর হলো তোমাদের মানে জামিনে আছে, তোমরা মানে পাক পবিত্র হইয়া ঘরে ঢুকো। মানে তারা খুব ভয় পাইতেছে যে না ওখান থেকে আসলে আমাদের ঘরেও ঢুকবো এটা, কারণ ওই এলাকার মানুষ ওইটার প্রচুর ভয় পায় ওই শ্মশানটাকে। তো একটু পরে মনে করেন যে ওই ওরে হুশ করাইছে, পরে এখন ও মানে উল্টাপাল্টা কথা বলে যে ভাই মানে তোরা এখানে গেলি কেন, ঠিক আছে, আমার বিরক্ত করলি কেন, মানে যা খুশি তাই, মানে জিন প্রজেস্ট হলে যেগুলো বলে। ঠিক আছে, উল্টাপাল্টা আবার কাউরে মারতে আসে। এখন ওখানে আর কি রাত্র কি করবো, তো আমাদের যতটুকু জানাশোনা আছে বা আমার যতটুকু সাধ্য মতো করে মনে করেন ই করলাম, বা আমাদের সাথে আরো কিছু মানে ইয়া রাখি, দেখা গেল কিছু পরা পানি বা আরো কিছু জিনিসপত্র রাখি যেটা আমাদের মানে সার্ভাইভ করার জন্য, কারণ আমরা যেহেতু বিভিন্ন প্লেসে যাই, তো ওগুলো দেওয়ার পর ওরে পানি টানি দেওয়ার পর স্বাভাবিক অবস্থায় আর কি আসে। তো এটা ছিল আমার আর কি এই জার্নির একটা মোস্ট এক্সপিরিয়েন্সের ঘটনা আর কি, ভয়ঙ্কর একটা ঘটনা। এরকম অনেক ঘটনাই আছে, যেহেতু আমি মোটামুটি প্রায় 700-800 মতো প্লেস ভিজিট করছি। ঠিক আছে, হন্টেড প্লেস, তার মধ্যে এই একটা এক্সপিরিয়েন্স ছিল আমার শুরুর দিকে মোস্ট হন্টেড একটা এক্সপিরিয়েন্স ছিল এটা। ও আমার শরীরে ঘুরে বেড়ায়। রহস্যময় এমন অনেক ঘটনা পৃথিবীতে ঘটে যার ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারে না। অবিশ্বাস্য এমন গল্প শুনতে চায় চলতি গল্প বলতে আমাদের সাথে যোগাযোগ করুন। একবার, দুবার, তিনবার। ফোন 0961102759 অথবা ফেসবুকে ইনবক্স করুন। জিন যে আসলে আছেন এটা সত্য, এটা যদিও বর্তমান বিজ্ঞান বিশ্বাস করে না, তবু যারা বিশ্বাস করবে না অবশ্যই তাদের ঈমান চলে যাবে, কারণ অসংখ্য হাদিস এবং অসংখ্য আয়াত জিন জাদু নিয়ে আসছেন। আসলে এটা বিশ্বাস করতে হবে, আর এটাই বাস্তবতা। আমার নামটা হচ্ছে মাসুদ বিন মিজান, আমি রাখি হচ্ছে আপনার যারা রোকায়া করায় থাকে, জিন ও জাদু নিয়ে যারা কাজ করে থাকে, আধ্যাত্মিক বিষয়গুলো নিয়ে তাদেরকে রাখি বলা হয়। মূলত যারা রোকায়া করে থাকে তাদেরকে রাখি বলা হয়। আসলে বাংলাদেশে জিন ও জাদুর এটা চিকিৎসা বহুত আগে থেকে চলছে, আমরা বিভিন্ন কায়দা শুনে আসছি কবিরাজের মাধ্যমে। এটা একটা শরিয়া ভিত্তিক চিকিৎসা,
যেটা রোকায়া চিকিৎসা বলা হয়। রোকায়া মূলত একটা আরবি শব্দ, বাংলা শব্দ তো ঝাড়ফুঁক করা। আর যারা রোকায়া করায় থাকে তাদেরকে রাকি বলা হয়, অর্থাৎ ইসমে ফাইল থেকে রাকিউন, এখান থেকে অর্থাৎ ঝাড়ফুঁককারী, এদেরকেই রাকি বলা হয়। জিন ও জাদুর এগুলো আমরা বশও করি না, আমরা মূলত জিন ও মানুষের দুই পক্ষের উপকার স্বার্থে কাজ করি, কারোর ক্ষতিও করি না। কবিরাজ এবং রাখি এটা আমরা চিনতে ভুল করি। তাহলে রাখি যারা রোকায়া করে থাকে তারা মূলত কোরআন ও সুন্নাহ ভিত্তিক, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে চিকিৎসাটা করেছে সেই পদ্ধতিটা চিকিৎসা করে হলো যারা রাকি আছেন তারাই চিকিৎসা করে। আর আমাদের বর্তমান সময়ে যারা চিকিৎসা নেন বিভিন্ন কবিরাজের মাধ্যমে, তারা অধিকাংশ সময় তারা আপনার শিরিকের ভিতরেটা চলে যায়। তাবিজ, কিছু তাবিজ বর্তমান জায়েজ ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন, তবে সব তাবিজ জায়েজ নেই। তবে যে সমস্ত তাবিজ জায়েজ বলে ফতোয়া দিয়েছে, তখন বর্তমান ওই চিকিৎসার ক্ষেত্রে তাবিজ দিলে মানুষেরা ওই তাবিজের পরে ভরসা করে, আর যখন ভরসা করে তখন শিরিকের অন্তর্ভুক্ত হয়ে যায়। জিন তো অনেক প্রকার থাকে। প্রথমত যেগুলো মানুষের সাথে থাকে এগুলো সবগুলো শয়তান। কিছু জিন মানুষের সাথে ভালো বেশ ধরে আসে, যে আমরা ভালো ফরেজগার, হ্যাঁ ইল্লা কিছু জিন আছে যারা মুখলেস জিন আছে, তারা কিছু উপকার স্বার্থে কাজ করে। আর অধিকাংশগুলো সময় আপনার জিনেরা মিথ্যুক এবং ওরা তারা শয়তান, তাদের চোখে মুখে মিথ্যে কথা জিনদের। প্রথমত আরেকটা বিষয়, মানুষ যে জাদু করে থাকেন, মানুষ কখনো জাদু করতে পারে না, মানুষ জিনের সাহায্যেই জাদু করেছে। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বদ নজর এবং জিন জাদু মানুষকে তার কবরে ঢুকিয়ে দিতে পারে, আর উটকে করলে পাতিলের ভিতরে নিয়ে যেতে পারে। এবং জাদুর কিছু প্রকার ভেদ থাকে, কি কারণে জাদু হয়ে থাকে। যেমন আপনাকে পাগল বানানো জাদু করতে পারে, তারপরে হচ্ছে আপনার চোখ ধাঁধানো জাদু, রোগ ব্যাধি করা জাদু, কার বিচ্ছেদে জাদু, তারপর হচ্ছে আপনার পড়ালেখাটাকে নষ্ট করা জাদু, এমনকি সহবাস অক্ষম হওয়ারও জাদু আছে, বিয়ে নষ্ট করা জাদু আছে, বিভিন্ন প্রকারের জাদু আছে। জাদু দুই কায়দায় করে, একটা হলো জিনের মাধ্যমে করে, আর একটা হচ্ছে মানুষের মাধ্যমে করে। দুই পদ্ধতি জাদু করা যায়। জিনরা মানুষের রূপ ধরতে পারে, পশু পাখির রূপ ধরতে পারে। এই রূপ নিয়ে যদি আসে তাহলে দেখতে পারে, অন্যথায় স্বপ্ন যুগে, অন্যথায় চোখ বুঝলে অনেকে দেখতে পায়, চোখ যাদের খোলা থাকে। হ্যাঁ, আমি সরাসরি জিনকে 3 বার দেখেছি। আসলে তাদের তো আকৃতি এক এক সময় এক এক আকৃতি ধারণ করে আসে, এটা বোঝা যায়। কিংবা যখন আসছে সরাসরি তখন কিছু রোকায়া আছে। আর যারা রাখি থাকে তাদের চতুর্দিকে তারা শত্রু হয়ে থাকে, ফাঁক পাইলে তাদেরকে হচ্ছে আপনার ক্ষতি করার চেষ্টা করে। কিছু জিন আসে ছাত্র হওয়ার জন্য, কিছু জিন আসে ভালো হওয়ার জন্য, হুজুর হুজুর করার জন্য। আসলে আমি জিন জাদুকে কিভাবে বিশ্বাস করবো যে তারা আসলে ভালো, এই জন্য তাদেরকে বিশ্বাস করি না। হ্যাঁ, ভালো মন্দ কেউ যদি দেয় সালাম দেয়, আলহামদুলিল্লাহ, এতটুকু। কাউকে অহংকারী বানানোর জন্য সালাম দেয়, আবার অনেককে সম্মানের ক্ষেত্রে সালাম দেয়। এখন এটা তো আমরা বুঝতে পারবো না। এই জিন জাদু আক্রান্ত যে ব্যক্তি হয়ে যায় সেই পরিবারই বোঝে, সেই ব্যক্তি বোঝে এ কি কষ্টদায়ক। আমাদের ঘরে ঘরে জিনে আক্রান্ত রোগী ঘরে ঘরে, কেউ প্রকাশ্যে বোঝা যায়, কোনোটাই প্রকাশ্যে বোঝা যায় না। যেমন আপনি ধরেন জিনের রোগী যেগুলো আছে, অধিকাংশ সময় আপনার আজান শুনলে তারা শুনতে পারে না। অনেকে আছে যে মানুষ কি আমি আজান শুনতে ভালো লাগে না, কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে না, ইসলামিক কোনো কনফারেন্স কিংবা ইসলামিক যে কোনো স্কলার, এক কথায় কোরআন হাদিস শুনতে তার ভালো লাগে না। বুঝবেন এগুলো প্রচন্ড ভাবে জিনে আক্রান্ত হয়েছে। এই থেকে রেহাই পাওয়ার জন্য আপনাকে রোকায়া করা আবশ্যক। বিশেষ করে আমাদের ঘরে এখন কোরআন তেলাওয়াত নাই, কোরআনের আস্তে আস্তে হারামের কাজকর্ম যত বাড়বে তত আমাদের জিন জাদু আক্রান্ত হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার তালাকের বিষয় টিকে থাকেন, তারপরও আমরা একসাথে থাকি, আসলে তালাক হয়ে যায় এটা আমরা নিজেরাও জানি না। এর কারণে ওই মহিলার সাথে যতক্ষণ থাকা হবে এটা হারামের সাথে লিপ্ত, দ্বিতীয় সন্তান দিলে যারও সন্তান হবে। এটার কারণে জিন শয়তান মূলত, মুসলমানদের জিন শয়তান তো ভয় পাবে, কিন্তু জিন শয়তান গুলো কেন ভয় পায় না? যখন মুসলমানের ভিতর থেকে ইমানি শক্তিটা বাইরে হয়ে যায়, ইমানি শক্তি যার যত আস্তে কমে আসবে, তার ভিতরে জিন শয়তান তত আক্রমণ করা শুরু করে দেবে। বিশেষ করে এখন আপনার যুবক ভাইদের উপরেই আচ্ছা আপনার জিনের আক্রমণ বেশি। যেমন মোবাইলের ভিতরে জাদু করা থাকে, আপনার আছে আপনার বিভিন্ন খারাপ অশ্লীল ছবির দিকে তারা জাদু করে থাকে। রোকায়া সেন্টারে মূলত হচ্ছে আপনার রাখি সামনে বসে থাকবে, এখান থেকে আপনার রাখি রোকায়া করা শুরু করবে। যখন রোকায়া শুরু করবে তখন হচ্ছে জিনের আস্তে 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 তার জ্বালা পোড়া, অশান্তি, অস্থিরতা শুরু হয়ে যাবে। তখন যন্ত্রণার সৃষ্টি হবে তার ভিতরে, তার বাইর হতে হবে, নাই রাখির সাথে কথা বলতে হবে। কেন তুমি আসছো, কি কারণে আসছো, তুমি যাবা কিনা, কি জন্য যাবা, কোন যাত্রায় আসছো, বিস্তারিত আলোচনা হবে। এখন তুমি যাবা কিনা, নাই তোমার অবস্থা কি হবে, এই বিষয়ে আমাদের কিছু, আমরা বেশি কথা বলি না, আর আমরা জিনদের সাথে বেশি কথা বলি না, কারণ শয়তানের সাথে বেশি কথা বলার প্রয়োজন নেই। মেন আমরা রোকায়া যখন করি তার যন্ত্রণা শুরু হবে, নাই সে পালাবে, নাই সে হলে আমার সাথে ফাইট করা লাগবে, পালানোই লাগবে তার, কারণ আমার যাররা পরিমাণ ক্ষমতা নেই। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাবো, ওই সাহায্যের বিনিময়ে তাকে চলে যেতেই হবে, কারণ আল্লাহ তাআলা ওয়াহার, আল্লাহ তাআলা ওয়াহাব,
আল্লাহ তাআলার শক্তির উপরে কোনো শক্তি টিকবে না। আর আমার তো যারা পরিমাণ ক্ষমতা নাই, আল্লাহ তাআলার ক্ষমতার সাহায্যের বিনিময় জিন শয়তান অবশ্যই বিতাড়িত হবে, এটাই আমাদের কাজ। এবং সেই সাথে আমাদের জিন শয়তান শরীরে প্রবেশ করতে করতে আমাদের রক্তগুলো দূষণ করে ফেলেন, দূষিত করে ফেলেন। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নতি চিকিৎসা হিজামা, এই হিজামার মাধ্যমে জিনের শরীরে অনেক গিট থাকে, এই গিট গুলো খুলে যায়, দূষিত রক্তগুলো বাইরে হয়ে যায়, তখন রোগী আস্তে আস্তে সুস্থ ফিল করে। আরেকটু সামনে যাওয়ার পরে একটা শ্মশান ঘাট আছে। তো শ্মশানের সাইডে যে নদীর মাঝখানে আমি হঠাৎ করে একটা আগুনের মতন দেখতে পাই। আগুনটা কমতাছে না, আর কমতাছে, নিভতাছে, জ্বলতাছে। এটা মানে স্বাভাবিক যে আগুনগুলো হয় এগুলো থেকে আর একটু উজ্জ্বল। ওই শ্মশান ঘাটে অনেক সময় অ্যাক্সিডেন্ট হইতো। 3টা শিয়াল ছিল, শিয়ালগুলা স্বাভাবিক দেখতে যেমন হয় তার থেকে একটু বড় ছিল। সাধারণ যে শিয়ালগুলো আছে এগুলা মানুষ দেখলে দৌড় দেয়, কিন্তু ওই শিয়ালগুলো আমাদের দিকে তাড়ি আসছিল। শিয়ালের ডাক দিতেছে, স্বাভাবিক যে কেউ ভয় পাইব। আমি যখন ক্লাস 3 এ পড়ি, তো আমাদের একটা ব্যবসা আছে, আমার আব্বুর ব্যবসা, ট্রাক্টরের ব্যবসা, চাষের বড় ট্রাক্টর গুলা, এগুলোর ব্যবসা করে, যে মাহিন্দ্র এইগুলা। আমাদের একটা গাড়ি নষ্ট হয়ে যায় রাতের বেলায়, পরের দিন আবার চাষ করতে হইব। সিজনের সময় অনেক কাজ ছিল, গাড়িগুলো রাতের ভিতরে ঠিক করতে হইব, মানে পরের দিন সকালবেলা চাষ যে কৃষক গুলো আছে তাদের জমি চাষ করতে হইব। তো আমার আব্বা গাড়ি নিয়ে গেছে রাজীবপুর, আমাদের এখান থেকে প্রায় 3 কিলো দূরে, ওখানে ওয়ার্কশপ আছে। তো ওখানে ওয়ার্কশপে কাজ করবে। তখন বাজে রাত 11টা, 11:30 বাজে। তখন বাড়িতে কল দিছে, আমাকে কল দিছে যে একটা বিয়ারিং তুই একটু রাজীবপুর নিয়ে আস। আমি বিয়ারিংটা নিয়ে রাস্তায় গেছি, কোন অটো বা রিক্সা পাই নাই, অন্ধকার ছিল, হালকা চাঁদনি রাত ছিল হালকা। তো আমি রাতের 12টার দিকে, আমার একটা সাইকেল ছিল, তো সাইকেল নিয়ে আমাদের গাড়ির একটা হেল্পার ছিল, তার নাম ছিল মিরাজ। তো ওরে নিয়ে আমরা সাইকেল নিয়ে বের হয়েছি। আমি একটা লাইট বানাইছিলাম মোবাইলের ব্যাটারি দিয়া, একটা বাল্ব দিয়ে একটা লাইট বানাইছিলাম। তো এই লাইটটা আমি সাইকেলের সামনে লাগাই আমি যাইতাছি। তো আমাদের এখান থেকে প্রায় 1-1.5 কিলোমিটার দূরে দুইজন ফোনিক্স সাইকেল, আগের সাইকেল গুলো ছিল ফোনিক্স সাইকেলে, আমি পিছনে বসছিলাম, আমাদের যে গাড়ি হেল্পারটা মিরাজ ও গাড়ি চালায় যাইতাছে। তো আমাদের এখান থেকে 1-1.5 কিলোমিটার দূরে একটা জায়গা আছে, নাম হচ্ছে বটতলা, একটা বট গাছ আছে, পুরান বট গাছ। তো ওইখানে যাইতেই আমার সামনে 3টা শিয়াল পড়ছে। শিয়ালগুলা মূলত সাধারণত দৌড় দেয়, কিন্তু ওই সময় একটু তারা আমাদের দিকে তাড়িয়ে আসছিল। তারপর ওই দিক থেকে আমি যে হেল্পারটা নামাইছি, আমি একটু আগে থেকেই সাইকেল চালাতে পারতাম ভালো, তাই নামাই দিয়ে আমি সাইকেল চালাইলাম, অনেক দ্রুততা আমি চলে গেলাম। শিয়ালের ডাক দিতেছে, স্বাভাবিক যে কেউ ভয় পাইব ছেলে ডাক শুনলে, আর এত রাতে, যেহেতু 12টা 12:30 বাজে গেছে। আমরা যেমন গ্রামাঞ্চলে যেমন জানি যে জিন বা শয়তান, আমরা অনেক সময় তারা শিয়ালের রূপ, কুকুরের রূপ এগুলো নিয়ে আসে। তো আমরা এখানে হালকা ভয় পাইছিলাম। তো আমরা যাইতাছি, আরেকটু সামনে যাওয়ার পরে একটা শ্মশান ঘাট আছে, এখানে যারা হিন্দুরা আছে মলে তাদেরকে এখানে পুরাই। শ্মশানটা একটা মূলত জঙ্গলের মতন, জঙ্গলের পাশে শ্মশানটা, নদীর পাশে আর কি শ্মশানটা, একটা ঘাটের মতন রাস্তার পাশেই। তো আমি শ্মশান পর্যন্ত গেছি। তো শ্মশানের সাইডে যে নদীর মাঝখানে আমি হঠাৎ করে একটা আগুনের মতন দেখতে পাই। আগুনটা মোটামুটি যে মশাল গুলা জ্বালানো হয়, আগের দিনে মশাল জ্বালানো হইতো, এই সেরকম হয়েছে, পানির মাঝখানে হয়েছিল, আগুন ধরার কথা না। তো আমি এটা ঘাবড়ায় যাই। তারপরে এখানে 1 মিনিটের মতো দাঁড়াই আমি, তার পরে বিষয়টা আমি একটু বোঝার চেষ্টা করি। তো ওখানে দাঁড়াইছি, দাঁড়ানোর পরে দেখতেছি যে আমার শরীরটা কেমন জানি ঝিমঝিম করতেছে, আমার লুমগুলা দাঁড়ায় গেছে। তারপর ওখানে আমি আগুনটা কমতাছে না, আর কমতাছে, নিভতাছে, জ্বলতাছে। তারপর আমি এটা মানে স্বাভাবিক যে আগুনগুলো হয় এগুলো থেকে আর একটু উজ্জ্বল, মানে একটু ভয়ানক টাইপের। তো আমি ওখানে আর দাঁড়াইছি না, নিজের কাছে একটু ভয় লাগতেছে। তারপরে বলতেছে তো তুমি সাইকেল টানো। দেন আমি ওখান থেকে সাইকেলটা অনেক জোরে টান দেওয়ার পরে আমি একটু সামনে যাই, গিয়ে দেখি কিছু মানুষ আছে, লোকজন আছে। তারপর আমি নিজের একটু স্বাভাবিক করি, স্বাভাবিক পরে তারপর আমি রাজীবপুর যাই, রাজীবপুর গিয়ে আমার আব্বার কাছে যাই। দেন আমি আমার আব্বাকে যে আমি গাড়ির পার্টসগুলো নিয়ে গেছিলাম, বেরিংটা দিই। তো বেরিং দেওয়ার পরে আমার আব্বা ওইখান থেকে বলতেছে থাকার জন্য, আমি থাকি না। যখন শিয়াল ছিল তখন আর যে আমাদের যে হেল্পারটা ছিল মিরাজ, ও ধূমপান করতো, ওর কাছে একটা লাইটার ছিল। তো বলতেছে লাইটার থাকলে সমস্যা নাই। মূলত আমরা শুনছি যে লোহা জাতীয় বা আগুন জাতীয় কিছু থাকলে এমন ভূত পেতনি এগুলো দ্বারে আসে না। সাইকেলটা লোহার, আমার হাতে বিয়ারিং আছে, বিয়ারিংটা লোহার, প্লাস ওই যে লাইটারটা আছে, আগুন আছে। ওই শ্মশান ঘাটে অনেক সময় অ্যাক্সিডেন্ট হইতো, যে আশেপাশে যখন গাড়ি চলাচল হতো, যখন আশেপাশে কোনো মানুষ না থাকতো, তখনই দেখা যাইতো যে অটোমেটিক মানে উল্টে যাইতো গাড়িগুলা, বা নদীর কাছে পড়ে যাইতো, এমন কিছু হইতো। এইগুলো আমি আগে থেকে জানতাম, যার কারণে আমি একটু ভয় পাইছিলাম। তারপর আমি একটু আগে থেকে একটু সাহসী ছিলাম, নিজের একটু শক্ত রাখার চেষ্টা করছি। যখন আমি শিয়ালগুলা দেখলাম অনেক সুরাপাট করলাম, যখন এই যে আগুনটা দেখলাম শ্মশান ঘাটে তখন অনেক সুরা টুরা বললাম।
যে শ্মশান ঘাটে যখন লাশটা পুরানো হয়, যে আগুনটা জ্বলে, মানে শ্মশান ঘাটে তো অনেক বড় আগুন জ্বলে, এত বড় ছিল না, মানে মোটামুটি লেভেলের একটা আগুন ছিল, পানির মাঝখানে জ্বলার কথা না। এটা ভৌতিক একটা। 3টা শিয়াল ছিল, শিয়ালগুলা স্বাভাবিক দেখতে যেমন হয় তার থেকে একটু বড় ছিল, যার কারণে আমি ওইখানে একটু ভয় পেয়ে যাই। রাস্তাটা হ্যাঁ ভাঙা ছিল, যে উচাকিলা থেকে রাজীপুরের যে রাস্তাটা এখন হয়তো একটু মোটা হয়েছে, আগে আরো সরু ছিল, চিকন ছিল। বাসা আসলাম, আমি জানি যে এগুলা হন্টেড কোনো কিছু দেখলে আগে গোসল করে বাসায় ঢুকতে হয়, দেন আমি গোসল করলাম, তারপরে আমি